দোয়া ও মোনাজাতে অংশ নেয়। পরে পরিবারের সাথে দেখা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। 25 নভেম্বর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শত বছরের প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। ঢালাওভাবে স্বতন্ত্র নির্বাচন নয় বললেন ওবায়দুল কাদের, বিএনপি নয়, ভোটে জনগণের অংশগ্রহণই মুখ্য। এবং আগুন সন্ত্রাসের পুরনো পথে বিএনপি, বিদেশ নির্ভরতা দলটিকে দুর্বল করছে বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রতীক্ষার অবসান, ঢাকা কক্সবাজার রুটে শুরু হলো বাণিজ্যিক ট্রেন চলাচল। 1380 যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে সৈকত শহর ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। প্রথমবার ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা রওনা দিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দুপুর 12:35 সৈকত শহরে বেজে ওঠে কক্সবাজার এক্সপ্রেসের হুইসেল। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল স্বপ্নের ট্রেন। ট্রেনের প্রথম যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত যাত্রী, চালকসহ সাধারণ মানুষ। বাণিজ্যিক ট্রেন যাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্পে খুলল নতুন সম্ভাবনার দুয়ার। প্রথম ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে, সেটাকে আমি আমার সন্তানের সাথে ভালো লাগার মতো একটা উপমা দিয়ে গেলাম। প্রথম যাত্রী হয়ে কিন্তু কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে এটা আমাদের খুব গৌরবের। খুব অল্প সময়ে চলে যেতে পারবো, এই জন্য আসলে খুবই ভালো লাগছে। আমি আসলে ভাবতেও পারিনি যে প্রথম দিনের যাত্রী হিসেবে যাব। এইখানের ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যায় কিনা, কারণ এইখানে আমার কাছে মনে হচ্ছে চাহিদা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি। এ রুটে আপাতত 2টি ট্রেন চলাচল করবে। সময়ের সাথে সাথে সেবার পরিধি ও মান বাড়বে বলে জানালো রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলকে একটি যাত্রীবহী, এটা একটি গণপরিবহন। আমরা যাতে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ী মূল্যে যাতে শুধু পর্যটক এবং যাত্রীরা চলাচল করতে পারে, এটাই উদ্দেশ্য। কক্সবাজার এক্সপ্রেস রাত 9:10 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে ঢাকা থেকে রাত 10:30 কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ফিরতি ট্রেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপি দল হিসেবে অংশ না নিলেও তাদের 15 জন কেন্দ্রীয় নেতাসহ 30 সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঢালাওভাবে আওয়ামী লীগের সবাই স্বতন্ত্র নির্বাচন করবে, বিষয়টা এমন নয়। 16 তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখানে কোনো রাজনৈতিক দল আসলো, ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ট্রেন চলছে, যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত এই ট্রেন কোথাও থামবে না। শাহজাহান উম্মর, নির্বাহী কমিটির সদস্য আহসান আবিদ, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে। 2-1টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা ভাবার বিষয়। ইফতেখার সাহেব, বদিউল আলম মজুমদার, দেশে যে সহিংসতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে, এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই, অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে।
নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন শুরু হয়েছে, এখন নির্বাচনী আচরণবিধি যারাই লঙ্ঘন করবে, প্রার্থী যে দলেরই হোক, নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা কোনো প্রকার ওজোর আপত্তি করব। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচনের পথ থেকে সরে আবারও নাশকতা, অগ্নিসন্ত্রাসের পুরনো পথে বিএনপি। সেই সাথে অতিরিক্ত বিদেশ নির্ভরতা দলটিকে ক্রমশ দুর্বল করে ফেলছে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। সৃষ্টির পর থেকে বিদেশি শক্তির উপর নির্ভরশীল একটি দল হিসেবে পরিচিত বিএনপি। নির্বাচনের আগে বিদেশি শক্তির তোষণ দলটির জন্য নতুন কিছু নয়। ২০০৮-এর নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করলে ক্ষমতার বাইরে চলে যায় দলটি। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পরও ২০১৪ সালে ১০ম জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে আলোচনায় ডাকে আওয়ামী লীগ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি প্রায় ২ বছর অগ্নিসন্ত্রাস ও বিদেশ নির্ভরতার রাজনীতি বেছে নেয়। ১০ম জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে দলটি। এরপর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য বিদেশিদেরও চিঠি দেয় তারা। নানা নাটকীয়তার পর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়ে মাত্র ৭টি আসনে জয় পায়। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রথম দিকে সংসদে না গেলেও পরে সংসদে যোগ দেয় তারা। দ্বাদশ নির্বাচন ঘিরে আবারও রাজনীতির মাঠ গরম করে বিএনপি। সভা সমাবেশ করে নিয়মিত। সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে দলটি। ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। দলের অপর নেতা তারেক জিয়াও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। প্রায় ১৬ বছর ধরে লন্ডনেই তার অবস্থান। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে বিদেশ নির্ভর হয়ে পড়েছে দলটি। যেহেতু তার আন্দোলনের কর্মসূচি ভোতা অকেজো কিছুই করতে পারছে না, সেহেতু এখন সে আমেরিকার উপরে, ইউরোপের উপরে ভর করেছে। দেশবিরোধী নানা রকম গুজব ও নেতিবাচক প্রচারণা চালিয়ে বিদেশি শক্তির সাহায্য চাইতে বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগের তথ্য উঠে আসে বিভিন্ন সময়। ক্ষমতায় যেতে নানা তৎপরতা থাকলেও গণমানুষের জন্য রাজনীতি অনেকটাই অনুপস্থিত বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজের উপরে আস্থা হারিয়ে ফেলে, নিজের দেশে তাদের যখন আস্থাহীনতা দেখা দেয়, তখন তারা তাদের কিন্তু অস্তিত্বের জন্য বাইরের রাষ্ট্রের উপরে কিংবা বাইরের কোনো সংগঠন তার উপরে নির্ভর করে। কিন্তু বাইরের কোনো সংগঠনের উপরে নির্ভর করে এই দেশে রাজনীতি করে নিজের অস্তিত্ব ফিরিয়ে আনা কিংবা নতুন করে পুনরুদ্ধার করা, এটি আমার মনে হয় সম্ভব নয়। বিএনপি এবং জামাত তাদের কিন্তু লবিস্ট পার্টি বাইরে খুব ইফেক্টিভলি আছে, এবং এই ব্যাপারে তাদেরকে কাউন্টার করার জন্য ডিসিশন মেকারদের কাছে রাইট ইনফরমেশন দিতে হবে। এদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি কূটনীতিকদের তৎপরতাকে কূটনীতির শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন তারা। আমাদের রাষ্ট্রদূতরা যেখানে বিভিন্ন দেশে আছেন তারা তো পলিটিক্যালি ইনভলভ হন না। 50টা মিশনের 50 জন অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশন তারা তো পলিটিক্যালি এত অ্যাক্টিভ না। এখন আমেরিকার অ্যাম্বাসেডার এত অ্যাক্টিভ কেন সেটা উনিই বলতে পারবেন। বিএনপি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের রাজনীতির অগ্রযাত্রা এগুলি সব আমাদেরকেই কিন্তু সংশোধন করে ঠিক করতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে মায়ের উপর কোনো ওষুধ নাই, এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৯ নভেম্বর দুপুরে নরসিংদী ক্লাবে সদর আসনের নৌকার প্রার্থীর এক মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন রিমন। এমন ঘটনায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুরের 4টি আসনই ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য আগেভাগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে দলটি। নেতারা বলছেন, উন্নয়নের কারণে নৌকার পালে হাওয়া লেগেছে। এই অবস্থায় গেল 1.5 দশকে বদলে যাওয়া লক্ষ্মীপুরের ভোটাররা চান ধারাবাহিক উন্নয়ন।
প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর নারকেল সুপারির জন্য বিখ্যাত। হালে সয়াবিন চাষে সাফল্য দেখিয়েছে এই জেলার কৃষক। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এই জেলার কৃষি। বিগত 15 বছরে সারা দেশের মতো লক্ষ্মীপুরও উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। রামগতি আলেকজান্ডার বেড়িবাঁধ মেঘনার ভাঙন ঠেকিয়েছে। পুল, কালভার্ট, নতুন পাকা সড়ক আর গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। বিভিন্ন ভাতা এবং জমিসহ ঘরে উপকারভোগীদের ভাগ্য ফিরেছে। তাই আসছে নির্বাচনে ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকার হাসিনা আমাকে চালডাল দিছে, উৎপন্ন বানাইছে, ঘরবাড়ি দিছে, জায়গা সম্পদ দিছে, আমার ছেলের একটা ঘর দিছে। আমি দোয়া করি হাসিনার জন্য। ভোট কেন্দ্রে যাব, ভোট দেব। জেলা শিক্ষা কর্মকাণ্ডগুলোকে আরো উন্নতি করবে, আরো ডেভেলপ করবে, এটাই আমার চাওয়া। এখনো পর্যন্ত যতটুকু নারী উন্নয়ন হয়েছে আর কি, আমি এটাকে আরো ডেভেলপ চাইতেছি যে এই জিনিসটা আরো উচ্চতর পদে যাক। এমন প্রতিনিধি দেখে আমরা ভোট দিব যিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন, শিক্ষা এবং জাতি নিয়ে কাজ করবে। আমি সেই সরকার এবং সুষ্ঠু একটা ভোট চাই নতুন ভোটার হিসাবে। জেলার উন্নয়ন টেকসই করতে নৌবন্দর, সরকারি মেডিকেল কলেজ এবং লক্ষ্মীপুর ভোলা সেতু নির্মাণের দাবি ভোটারদের। কাজগুলো দৃশ্যমান, কাজগুলো হয়েছে ভালো। দেশের জন্য যে সমস্ত কাজগুলো হয়েছে এগুলো দৃশ্যমান, এগুলো কোনো সরকার আমল আর হইতো না। তারা আমাদের দুঃখে সুখে কাছে থাকে, উন্নয়নের যে তারা হেতাদেরকে ভোট দেবে। জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান উন্নয়নের পক্ষেই ভোটারদের অবস্থান। বিএনপি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, তুলনামূলক বিশ্লেষণ করলে মানুষ বুঝছে যে আসলে বিএনপি থেকেও এই সরকারের সময় অনেক বেশি তারা সুবিধা পাচ্ছে বলে তারা মনে করে। বর্তমানে জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। এবারও লক্ষ্য 4-4। এরই মধ্যে কেন্দ্র কমিটি করে ফেলেছে দলটি। যাকে মানুষ ভোট দেয় আমরা ফলাফল মেনে নেব। আমাদের সে আত্মবিশ্বাস আছে, আমাদের সে সৎসাহস আছে। আমরা জনগণের জন্য, এলাকার জন্য সে কাজ করতে পেরেছি বলেই আমরা এখন জনগণকে নিয়েই আমরা ক্ষমতা যেতে চাই। 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত জেলার 4 আসনে বিএনপির ভালো অবস্থান ছিল। এখন সেই সুদিন আর নেই। জেলা বিএনপি আন্দোলনে থাকার কথা জানালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের কর্মীরা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন করবেন সরকার। লক্ষ্মীপুরের 4 আসনে ভোটার সংখ্যা 12,33,000। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নোয়াখালীতে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা মেয়ে নিহত। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আমন্ত্রণ আবারও দেখছিলেন 21-এর দেশের সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী ও গোপালগঞ্জে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় 3 জন। নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মা মেয়ে নিহত হয়। আহত হয় সিএনজি চালক সহ 2 জন। দুপুর 12:15টার দিকে উপজেলার সোনপুর চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের দারোগা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও এক ইজি বাইক চালক নিহত হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজের 13 দিন পর কলাপাড়ার এফপি রহমতুল্লাহ নামের ট্রলারের 7 জেলে উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 25 জন। দুপুরে অন্য একটি ট্রলার তাদের কুয়াকাটায় নিয়ে আসে। 17 নভেম্বর ঘূর্ণিঝড়ে কলাপাড়া ও রাঙাবালির 4টি ট্রলার সহ 32 জেলে নিখোঁজ হয়। বঙ্গোপসাগরে বিভিন্ন উপকরণের উপর ভাসার পর এই 7 জনকে উদ্ধার করা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বরকে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিজয় শোভাযাত্রা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নাটোরে দখল আর অযত্ন অবহেলায় বিলীনের পথে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে ও গণহত্যায় শহীদদের স্মৃতিস্তম্ভগুলো। স্বাধীনতার 52 বছরেও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী সহ 3 সহস্রাধিক শহীদ। প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ৭১-এর 30 মার্চ নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে মুক্তিযোদ্ধাদের কাছে সম্মুখ যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি সেনারা। শহীদ হন অর্ধশত মুক্তিযোদ্ধাও। ময়নাযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে গ্রামে গ্রামে ঢুকে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদাররা। নিয়ন্ত্রণে নেয় পুরো নাটোর। 11 এপ্রিল বড়াই গ্রামের ধনাইদহ পারকোল গ্রামে একই পরিবারের 11 জন সহ 29 জনকে ব্রাশ ফায়ারে হত্যা করে তারা। সেদিনের ঘটনা স্মরণে এখনো আঁতকে ওঠেন গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্বে জীবন কাটানো 2 জন শহীদ পরিবারের সদস্য। এখানে আমরা মেলা মানুষ বসে আসুন মুখায় থাকি, একজনের লাগলি আরেকজনের লাগলি এরকম সব মারা যাতে মোট আমার 12 জন মারা গেছে। আজ পর্যন্ত কোনো রকম কোনো সাহায্য আমরা পাইনি। অবাঙালি হাফেজ আব্দুর রহমানের ইন্ধনে একে একে শহরের ছাতনি, মোহনপুর, ফতেঙ্গাপাড়া, দত্তপাড়া, আহমেদপুর, গুরুদাসপুরের নারীবাড়ি, বিয়াঘাট, পোয়ালসুরা, সিংড়ার কলম ও হাতিয়ানদহ, বড়াই গ্রামের রোমান ক্যাথলিক মিশন এবং লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আরও 2,500 বাঙালিকে হত্যা করে পাকিস্তানিরা। বাংলাদেশের প্রথম যুদ্ধ এখানে হয়েছে। ময়নাতার প্রথম যুদ্ধে প্রথম শহীদ হয়েছে আমারই দাদা। আজ পর্যন্ত কোনো স্বীকৃতি হয় নাই বা দেওয়া নাই। রাতের আধারে ছাতনি গ্রামের প্রায় 400 ঘুমন্ত মানুষকে ধরে নিয়ে আসা হয়। এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার ও বেয়োনেটে খুঁচিয়ে হত্যা করা হয় তাদের। আমি বিদেশ পর্যন্ত যা দেখি সব বিহারি মিয়ারি সব আসে জাম হয়ে গেল। তখন আমার বাবা সহ তারা প্রায় 400 জন লোককে এখানে হত্যা করে। বিহারিরা মিলিটারি আসলো, জনগণের তারায় ধরে মারে এক জায়গায় করে আর গরু জবি করার মতন করে জবি করছে। 5 মে নর্থ বেঙ্গল সুগার মিলে ঢুকে তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিম সহ 42 শ্রমিক কর্মচারীকে গোপালপুর পুকুর পাড়ে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা। স্বাধীনতার পর ওই পুকুরের নাম হয় শহীদ সাগর। নারীবাড়িতে শহীদ হন 17 বুদ্ধিজীবী। বধ্যভূমিগুলোতে বেশ কিছু স্মৃতিস্তম্ভ তৈরি করেন শহীদ পরিবার ও স্থানীয়রা। সেগুলোর কয়েকটি দখলদারদের নজরে পড়ায় অস্তিত্ব বিলীনের পথে। অযত্ন অবহেলায় ধ্বংসের মুখে জেলার বাকিগুলো। নাটোরের ময়না যুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ। চাই ময়না যুদ্ধ স্বীকৃতি পাক। বধ্যভূমিগুলো শনাক্ত ও তালিকা তৈরি এবং সংস্কার ও সংরক্ষণের আশ্বাস প্রশাসনের। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে জনগণের চাহিদা অনুযায়ী জনগণ যেভাবে এটিকে দেখতে চায় ওভাবে নবরূপ দেওয়ার জন্য। গণহত্যায় শহীদ সহ মুক্তিযুদ্ধের প্রথম সফল সম্মুখ যুদ্ধ ময়না যুদ্ধের স্বীকৃতির দাবি নাটোরবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
মাদারীপুরের কালকিনির সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদের কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদের কবর জিয়ারত করেন তিনি। দোয়া মোনাজাতে অংশ নেন। পরে পরিবারের সাথে দেখা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। 25 নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান আজাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজপুর ইউনিয়নের একটি পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই কিশোরী ব্যক্তি মালিকানাধীন একটি হাসপাতালে চাকরি করে। মুরগির খামারে চাকরি করা আলাউদ্দিন সুমনের সাথে তারা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাতে সুমন ওই কিশোরীকে মোবাইলের মাধ্যমে খামারে ডেকে নেয়। পরে খামারের কর্মচারী সোহাগ সহ ধর্ষণ করে। এবার চট্টগ্রাম সংবাদ। আচরণবিধি ভঙ্গ ও সাংবাদিকদের উপর চড়াও হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গঠিত অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের প্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরী। চট্টগ্রাম আদালতে তার পক্ষে 2 আইনজীবী সহ 5 জন হাজির হয়ে এই আসনের অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমানের কাছে জবাব দেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে বের হওয়ার পর আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উপর চড়াও হন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী। এরপর তার সঙ্গে থাকা লোকজন অন্য সাংবাদিকদেরও লাঞ্ছিত করেন। রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বড় ভুল না হলে দেশের প্রবৃদ্ধি এগোবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। চট্টগ্রামে অর্থনীতি নিয়ে এক সম্মেলনে তিনি বলেন, প্রবৃদ্ধি 5% হারে বাড়লে 2040 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত হবে। অর্থনীতি স্থিতিশীল রাখতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান ডক্টর আতিউর। বক্তব্য দেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সেলিম উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান খান ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভি সহ অন্যান্যরা। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 100 বছরের প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। ঢালাওভাবে স্বতন্ত্র নির্বাচন নয় বললেন ওবায়দুল কাদের, বিএনপি নয় ভোটে জনগণের অংশগ্রহণই মুখ্য। এবং আগুন সন্ত্রাসের পুরনো পথে বিএনপি, বিদেশ নির্ভরতা দলটিকে দুর্বল করছে বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।